আমন্ত্রণ ২১ রাতে আমাদের আজকের বিষয় সিজদা ও ওহী নিয়ে আলোচনা। আমাদের সঙ্গে আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন সাংবাদিক ও লেখক মোস্তফা কামাল, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের বিষয় সিজদা ও ওহী নিয়ে আলোচনা। এটি গতকালকে এনসিপির এক নেতা এই বক্তব্য দিয়েছেন, আপনিও সেই অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন প্রোগ্রামে। আজকে আমরা একজন উপদেষ্টা বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। সব দলই একই অবস্থান আসলে, যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, কিন্তু আপনারা বলছেন যে নির্বাচন যেটা আগে হবে সেটি গণপরিষদ নির্বাচন। এখন আসলে কি, মানে সাধারণ নির্বাচন না গণপরিষদ নির্বাচন, এটি নিয়ে আসলে জনগণ এক ধরনের ধোঁয়াশার মধ্যে পড়ে গেছে। ফরিদুল হক, আপনি কি মনে করেন? জি, আপনাকে ধন্যবাদ। কামাল ভাইকে শুভেচ্ছা, দর্শকদেরকে শুভেচ্ছা। মানে গণপরিষদ নির্বাচন হঠাৎ করে আমরা বলছি ব্যাপারটা তা না। আমরা একদম শুরু থেকেই যখন জুলাই সনদ বাস্তবায়নের মানে জুলাই সনদ নিয়ে যখন আলোচনা শুরু হয় তখন তো আমরা বলেছি, পাশাপাশি আমাদের একেবারে পার্টি যেদিন আমাদের মানে কি বলে ঘোষণা হয় সেদিনও আমরা বলেছি, তখন থেকে আমরা বলছি, শুরু থেকে আমরা বলছি আমাদের গণপরিষদ। কেন? কারণ হচ্ছে যে মানে জুলাই সনদ মানে ধরেন বাংলাদেশ রাষ্ট্রের যে যে সংস্কার লাগবে, এই সংস্কারগুলোর ভিতরে একটা বড় অংশ বাংলাদেশের ৭২ সালের যে সংবিধান, সেই সংবিধানের সংস্কার লাগবে। তো সংবিধানের সংস্কারের যে ব্যাপারটা, এটা হচ্ছে যে ধরেন এটার পরিমাণ এমন যে ধরেন ৬৫ থেকে ৭০টা অনুচ্ছেদ পরিবর্তন করতে হবে, এবং এইখানে রাষ্ট্রের মৌলিক কাঠামোর ভেতরে পরিবর্তন। যেমন আমাদের বাংলাদেশে রাষ্ট্রে কখনোই আপনার উচ্চকক্ষ ছিল না, আমরা একটা উচ্চকক্ষের প্রস্তাব আছে, উচ্চকক্ষ প্রায় হতে যাচ্ছে এরকম একটা পরিস্থিতি। এই ধরনের অনেকগুলো মৌলিক কাঠামোগত পরিবর্তন আছে। তো আমরা যেটা শুরু থেকে বলেছি যে সংবিধানের কাঠামোগত মৌলিক কাঠামোগত যে পরিবর্তনগুলো, এইগুলো করতে গেলে গণপরিষদের মাধ্যমে করতে হবে। কেন? কারণ হচ্ছে যে গণপরিষদ হচ্ছে সবচেয়ে কি বলে যে টেকনিক্যালি সবচেয়ে নির্ভুল এবং নিরাপদ পদ্ধতি, নাম্বার ১। নাম্বার ২ হচ্ছে যে আমাদের যে ঐতিহাসিক অভিজ্ঞতা, সংবিধান পরিবর্তনের যে ঐতিহাসিক অভিজ্ঞতা এবং যে বন্দোবস্তটা আছে, যে ধরেন ৭২ সালের সংবিধানে যে বন্দোবস্তটা ছিল সেটা হচ্ছে যে কোনো একটা দলের কাছে যদি 2/3 মেজরিটি থাকে তাহলে সে বাকশাল করে ফেলতে পারে ৬ মিনিটে। এবং আবার পরে কি হয়, পরে আবার ধরেন আরেকটা দল এসে কিংবা আরও কেউ একজন এসে সামরিক ফরমান দিয়ে আবার এটাকে বাতিল করে ফেলতে পারে। আবার ধরেন মানে প্রয়োজনীয় সংশোধনী যেটা জনগণের পক্ষের সংশোধনী, ত্রয়োদশ সংশোধনী, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যেহেতু পাওয়ার ট্রান্সফারের ব্যবস্থাটা ছিল না, এইটা যে ত্রয়োদশ সংশোধনী ৯৬ সালে করা হলো, এটা আবার আদালত বাতিল করে ফেলতে পারে। তার মানে দুই দিক থেকে এই ঝুঁকিটা থেকে যায়, একটা হচ্ছে আদালতের দিক থেকে আর একটা হচ্ছে পার্লামেন্টের দিক থেকে, দুই দিক থেকে ঝুঁকিটা থেকে যায়। সো ওই দিক থেকেও ধরেন এটা ঝুঁকিমুক্ত রাখার জন্য আপনাকে গণপরিষদে যেতে হবে। এবং সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে প্রশ্ন সেটা হচ্ছে যে রাজনৈতিক কি, সংবিধান হচ্ছে জনগণের অভিপ্রায়ের দলিল। সংবিধান কোনো পার্লামেন্টের ব্যাপার না, পার্লামেন্ট চলে সংবিধান অনুযায়ী। তারা হচ্ছে পার্লামেন্ট অনুযায়ী মানে সংবিধান অনুযায়ী পার্লামেন্ট আইন তৈরি করবে। সংবিধানে হাত দেওয়া তাদের কাজ না, সংবিধান হচ্ছে জনগণের ব্যাপার, জনগণের দলিল এটা। তো সংবিধান তৈরি করা, সংবিধান পরিবর্তন করা, এটাকে ম্যান্ডেট দেওয়া, এটাকে বৈধতা দেওয়া, সকল ক্ষমতা আসলে জনগণের কাছে থাকতে হবে। সেই জন্যই গণপরিষদটা লাগবে। এবং আমাদের এখানে আর একটা ঐতিহাসিক ভুলও আছে, যে আমরা ৭২-এ যে গণপরিষদ হয়েছে এটাকে আপনি ওই অর্থে গণপরিষদ বলতে পারেন না, কারণ এটা ২-৩টা বড় দিক আছে। একটা হচ্ছে যে ৭০ সালের যে এলএফের অধীনে পাকিস্তানের সংবিধান বানানোর জন্য যারা নির্বাচিত হয়েছিলেন তারা ৭২ সালে এসে গণপরিষদ করতেছে। এর মধ্যে ধরেন মুক্তিযুদ্ধ ঘটে গেছে, মুক্তিযুদ্ধে ঘটে যাওয়ার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধে ধরেন শুধু কি আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ করছে? প্রায় সকল রাজনৈতিক দল মুক্তিযুদ্ধের মধ্যে ছিল, তাদের কোনো অংশগ্রহণ কিংবা মতামত রাখার সুযোগ এখানে ছিল না। সমাজের অন্য শ্রেণী পেশার মানুষের মতামত রাখার সুযোগ ছিল না। ইভেন আপনার মুক্তিযুদ্ধ যে ঘটলো, এত বড় ঘটনা, এই মুক্তিযুদ্ধের মধ্যে যারা সিরিয়াসলি ধরেন ভূমিকা নিয়েছে, অবদান রেখেছে, তারা এখানে কোথায়? তারাও এখানে ছিল না। তার মানে হচ্ছে যে এইটার প্রক্রিয়া ভুল শুরুতে ছিল। তারপরে আবার এই ৭২-এর গণপরিষদে আর একটা ব্যাপার ছিল যে যেহেতু এখানে বেশিরভাগ সদস্য মানে প্রায় ৩ জন বাদে বোধহয় সব সদস্য ছিল আওয়ামী লীগের, ৪০০ জনই আওয়ামী লীগের ছিল, ৪০৩-এর মধ্যে ৪০০ জনই আওয়ামী লীগ। এই ৪০০ জনের জন্য একটা মানে সংবিধানের যে ৭০ অনুচ্ছেদ ওটার একটা মালাল্য আছে, ওটা করে দিয়েছিল যে গণপরিষদে কেউ আওয়ামী লীগের বিরুদ্ধে ভোট দিতে পারবে না, মানে শেখ মুজিবের বিরুদ্ধে ভোট দিতে পারবে না। তার মানে এটা স্বাধীনভাবে আওয়ামী লীগের লোকরাও করতে পারেনি। এবং আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা, সেটা হচ্ছে যে এইটা যখন খসড়া তৈরি করা হলো, খসড়া তৈরি করার পরে এটা গণভোটে দেওয়া হয়নি।
সংবিধানকে অবশ্যই গণভোটে দিতে হবে। গণপরিষদ এবং গণভোট কোনোটাই আসলে, গণপরিষদ খুবই ত্রুটিপূর্ণ ছিল, ইনক্লুসিভ ছিল না এবং বাস্তবসম্মত ছিল না, এবং গণভোটে এটা দেওয়া হয়। ওই যে ধরেন ঐতিহাসিক ভুল, এটাকে আমাদের সংশোধন করার সুযোগ এসেছে। কিন্তু গতকালও আপনারা বলেছেন, আপনাদের পক্ষ থেকে বলা হয়েছে যে প্রধান উপদেষ্টা সংবিধানের বিষয়টি পাশ কাটিয়ে যাচ্ছেন। হ্যাঁ, এটা তো আমরা বারবারই বলছি। এটা হচ্ছে যে উনি প্রথম যেটা করলেন সেটা হচ্ছে যে উনি যখন কোরবানি ঈদের আগের দিন যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন, তখন উনি বললেন যে জুলাই সনদ আগামী যারা নির্বাচনে ক্ষমতায় আসবে তাদের কাছ থেকে আপনার অঙ্গীকার করে নিন যাতে তারা এটা বাস্তবায়ন করে। ওটা উনি বলার তো এই মুহূর্তে বলার প্রথমত সময় আসে নাই, আর ওনার জায়গা থেকে এটা ওই সিদ্ধান্ত দিয়ে দেওয়া হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। কারণ উনি নিজে ঐক্যমত কমিশনের সভাপতি, আলোচনাটা তখনও টেবিলে আছে, এবং পদ্ধতি বাস্তবায়ন কি হবে না হবে এটা কিন্তু নেক্সট উইকে আমরা যাবো। আজকে আমাদের কাছে সনদের খসড়া এসছে আজকে। তো এইটা চলাকালীন অবস্থায় আপনি কিভাবে, যেখানে 6টা পদ্ধতির কথা বলা হয়েছে, ওনারাই বলেছেন 6টা পদ্ধতি, উনি একটা পদ্ধতি কিভাবে চাপিয়ে দেন, এটা উনি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এটা ভুল করেছেন উনি, মানে আমি মনে করি পলিটিক্যাল ভুল। এখন হইতে পারে যে এটা উনি না বুঝে বলেছেন, হ্যাঁ, কিংবা ধরেন আমি আর একটা জিনিস, এটা আমি অন্য জায়গায় বলেছি যে উনি তো আসলে নন পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসা মানুষ, উনি হয়তো এই পলিটিক্যাল জিনিসটাই হয়তো উনি ধরতে পারেন নাই, এরকম হতে পারে। এরপর আবার লন্ডন মিটিংয়ে এটা এসছে, পরে আবার খসড়ার মধ্যেও ধরেন এটা এসেছিল, তারপরে আবার ধরেন মনে করেন যে এটা আমরা করাতে সংশোধনী দেওয়াতে এখন আবার খসড়ার মধ্যে এটা আসেনি, এখন এটা আলোচনার ভিত্তিতে ঠিক হবে। জি, ফরিদুল হক আপনার কাছে আবারও আসবো। আমি এই পর্যায়ে মোস্তফা কামালের কাছে আসতে চাই। প্রধান উপদেষ্টার বিষয় নিয়ে কথা বলছিলেন যে তার যে পদক্ষেপটি, আমি গতকালকের একটি বক্তব্য উল্লেখ করতে চাই আপনার কাছে যাওয়ার আলোচনার আগে। কালকে বক্তব্যটি আমরা দেখেছি, এই নিয়ে আপনি একটি দীর্ঘ লেখাও আজকে পত্রিকাতে পড়েছি, আমি দেখেছি। গতকালকে কিছু অংশ আমি উল্লেখ করতে চাই লেখার। প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে জাতীয় নাগরিক পার্টির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, বাংলাদেশের মানুষ ওনার চোখে পড়ে না, ওনার লন্ডন যেতে হয়, লন্ডনে গিয়ে সেজদা দিয়েছেন, সেজদার মাধ্যমে উনি আদেশ পেয়েছেন এবং সেখানে একটা প্রেসের মধ্যে জানিয়েছেন বাংলাদেশে ফেব্রুয়ারিতে ইলেকশন হতে হবে। কোন সংবিধানের অধীনে ঠিক হয় নাই, আপনার সিজদা দিতে হবে বাংলাদেশের জনগণের প্রতি। বাংলাদেশের যে সরকারই এসেছে এবং এই সংবিধানের অধীনে দেশ চালিয়েছে, তারা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। কেউ দিল্লিতে পালিয়েছেন, কেউ লন্ডনে পালিয়েছেন, কেউ ইউএসএ পালিয়েছেন। এগুলোর ইতিহাস তো আমরা যা আপনারা জানেন, নতুন কিছু না। এই বক্তব্যটাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। সংসদ কয় কক্ষের হবে, কোন কক্ষের ফাংশন কি হবে, এগুলো কিন্তু মোটামুটি একটা বোঝাপড়ার মধ্যে দিয়ে চলছিল বা এগোচ্ছিল বলা চলে। সর্বশেষ আলোচনা ছিল যে ফেব্রুয়ারিতে নির্বাচনটা যেন ঠিকঠাকভাবে হয়। কয়েকদিন আলোচনা চলেছে প্রথমার্ধে, পরবর্তীতে সেটা ঠেকেছে যে মধ্যভাগে। আলোচনা মোটামুটি একটা ফয়সালার কাছাকাছি। তো এই সময়ে এসে কিছু যে ধর্মীয় পরিভাষা ব্যবহার করা, সবসময় এগুলো কিন্তু মানায় না, সময় না এটা। এই সময়টা ওই ধর্মীয় পরিভাষা ব্যবহারের সময় না। সেজদা, ওহি, এগুলো আমরা ব্যবহার করি। সেজদা অর্থ অবনত হওয়া, ওহি অর্থ বার্তা নিয়ে আসা, যদি বাংলা তর্জমাটা এরকম করি। কিন্তু ধর্মীয়ভাবে সেজদা বা ওহি এগুলোর কিন্তু ভিন্ন অর্থ আছে, অত্যন্ত ধর্মীয় অর্থ, গুরুগম্ভীর অর্থ। একসময় যখন আপনার বোধহয় মনে থাকার কথা, 2001 সালের নির্বাচনের আগে যখন নারায়ণগঞ্জের গডফাদার, যিনি এক পর্যায়ে তিনি সারা বাংলাদেশেরই গডফাদার অথবা খেলোয়াড় হয়ে গেলেন, খেলা হবে যেটা যার মুখ দিয়ে উচ্চারিত, তিনি বললেন যে আমি তো পালাই না, আমি মাঝে মধ্যে হিজরত করি। মানুষ কিন্তু কষ্ট পেয়েছে। খেলা শব্দটা এখনো আছে, এখনো আছে। তিনি ছড়িয়ে দিয়ে গেছেন মোটামুটি। তিনি এটার পায়োনিয়ার, এটা জাতীয় পর্যায়ে ব্যবহৃত হয়, এনসিপিও ব্যবহার করে, সবাই ব্যবহার করে, খেলা হবে। কেউ কেউ বলে উপরে উপরে, কেউ কেউ বলে তলে তলে, তফাতের দূরে। কিন্তু ধর্মীয় ভাষা পরিভাষা ব্যবহারের ক্ষেত্রে বোধহয় একটু সংযত হওয়া দরকার আছে। কিছুদিন আগেও আমরা দেখেছি যখন বিএনপি অথবা এনসিপি অথবা আদার্স যারা আছে তাদের বিরুদ্ধে যখন ঘুষ বা এটা সেটা অভিযোগ ওঠে, তারা ব্যঙ্গ করে বলতো যে এটা তো ঘুষ না, এটা একটু হাদিয়া, অথবা না হাদিয়া না, এটা একটু তোফা, অথবা এটা একটু নজরানা। সময়টা এখন এই তামাশা করার সময় না। তো বিশেষ করে এরপরে এনসিপি যে মেসেজটা দিয়েছে, বা ওহি বলতে গিয়ে নিজেরাও যে ওহিটা তারা দিয়েছে, যে লন্ডনে গিয়ে তিনি সেজদা দিয়েছেন, এটা সুন্দর না কিন্তু কথাটা। তো লন্ডন গিয়ে কার কাছে সেজদা দিয়েছেন, মক্কা গিয়ে সেজদা দিয়েছেন, ওটা বলতে একটু অর্থ আছে। লন্ডন গিয়ে সেজদা দিয়েছেন, এটা কিন্তু বড় একটি দলকে আক্রমণ করা। বড় একটি দল বলতে একমাত্র বড় দল এই মুহূর্তে বাংলাদেশের, অন্তত এই সময়ের জন্য। তো তাদেরকে কিন্তু আহত করা,
এটা মোটে এই সময়ের জন্য কাঙ্ক্ষিত নয়। ওখান থেকে কিছু বার্তা এসেছে। আমাদের রাজনীতিতে যে উত্তেজনাটা ছিল, প্রত্যাশা ছিল যে লন্ডন বৈঠকের পরে আস্তে আস্তে করে আমাদের মধ্যে একটু যে একটা উত্তেজনা আছে সেটা কমেছিলও কিন্তু 2-3 দিন। কিছুক্ষণের মধ্যেই বা দিন দুয়েকের মধ্যেই এনসিপি থেকে এবং জামাতে ইসলামী থেকে প্রায় কাছাকাছি প্রতিক্রিয়া দেয়া হয়েছে। তো আবার যখন জামাতে ইসলামী প্রতিক্রিয়া দেয়, নিজেদেরকে তারা কিন্তু প্রশ্ন করে না যে তারাও কিন্তু লন্ডনে গিয়ে দেখা করে এসেছিল, বেগম জিয়ার সাথেও দেখা করে এসেছিল, আবার তারেক রহমান সাহেবের সাথেও দেখা করে এসেছিল। তো ওই ক্ষেত্রে আমরা কখন কে কতটুকু বলতে পারবো এগুলো বোধ একটু সীমানা মানা উচিত। তো গতকালকে শুধু সেজদা বা ওহির কথাই বলা হয়নি, সেনাবাহিনী সম্পর্কে বেশ কিছু আপত্তিকর কথা বলা হয়েছে। আবার কে বলেছেন? নাসিরউদ্দিন পাটোয়ারি। আবার তিনি কে? এর আগে যখন হাসনাত আবদুল্লাহ সেনাবাহিনী সম্পর্কে কিছু কথা বলেছিলেন, তখন হাসনাত আবদুল্লাহর পক্ষ হয়ে সরি বলেছিলেন নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি বলেছিলেন যে বক্তব্যগুলো সুন্দর হয় নাই। এখন দেখা গেল তিনি গতকালকে আবার ওই একই কাজ করলেন। এগুলো কিন্তু অন্তত দেশের মানুষের জন্য যেমন উদ্বেগজনক, বিশেষ করে যারা আমাদের আদরের, ভরসার, নির্ভরতার এনসিপির জন্য কিন্তু এগুলো বোধহয় ভালো ফল বয়ে আনবে না। কারণ তারা হয়তো মনে করতে পারছেন না, অথবা মাঝে মধ্যে ভুলে যান। আবার তাদেরই একজন কিন্তু কয়েকদিন আগে বলেছেন, আমি সার্জিসের কথা বলছি, যে সেনাপ্রধান প্রতি সপ্তাহে কিভাবে কোনো ঘোষণা ছাড়া তাদের খোঁজ খবর নিতেন, বিশেষ করে আহতদের। আবার আন্দোলনকে সফল করার প্রশ্নে, অর্থাৎ 5 আগস্টকে সফল করার প্রশ্নেও সেনাবাহিনী এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদেরকে যে বরং সহযোগিতা করেছেন বিভিন্ন সময়ে, যার মধ্য দিয়ে আপনি সেনা বলেন, জনতা বলেন আর ছাত্র বলেন, সব কিন্তু একাকার হয়ে গেল। এখন এই ছোট্ট ছোট্ট খোঁচা দেয়া, এটা কিন্তু আঘাত করে। আবার কখন আঘাত করে? মাত্র 1 বছর পার হয়েছে। গত বছরের এই সময়ে ফরিদ ভাই কষ্ট পাবেন না, আশা করি উপলব্ধি করলে ভালো হবে। গত বছরের এই সময়টাও কিন্তু আপনারা হিরো। আপনারা যে দিক দিয়ে যান, মানুষ কিন্তু একটু তাকিয়ে থাকে। আপনার চুলের কাটিং কীরকম, হাসনাতের শার্টের চেকটা কীরকম, সার্জিস দাড়িটা কিভাবে কাটে, অথবা আপনারা কোনো বাজারের পাশ দিয়ে যাচ্ছেন, বেশ কয়েকটা ঘটনা ঘটেছে যে বাজারে জিনিসপত্রের দাম কমে গেছে। আসলে আপনারা বাজারে কিছু করতে যান নাই। এটা কিন্তু ভয়ে তা নয়, এটা সমীহ করা, ভক্তি করা, শ্রদ্ধা করা। উপলব্ধি করলে দেখবেন আপনাদের ওই জায়গাটা কিন্তু এখন আর নাই। কারো কারো জন্য আপনারা ডিস্টার্ব। তো কারো কারোর জন্য বলতে বড় দল যদি বিএনপি ধরেন, বিএনপি আপনাদেরকে এরই মধ্যে ডিস্টার্ব মনে করে। আবার আপনাদের তো নিশ্চয় মনে থাকার কথা, আওয়ামী লীগ আপনাদেরকে যেই যে শব্দগুলো নানান কিছুর বাচ্চা বলে সম্বোধন করত, এখন তারা হয়তো বাচ্চা বলে না, এখন তারা ইংরেজিতে বলে, চিলড্রেন বলে। অর্থ কিন্তু একই। তো এই বাস্তবতাটা যতক্ষণ পর্যন্ত আপনারা উপলব্ধিতে না আসবেন, আমি বলতে চাচ্ছি মূলত রাজনৈতিক বাস্তবতা। আন্দোলন এক জিনিস, রাজনীতি কিন্তু আরেক জিনিস। আন্দোলনে আপনারা সফল হয়েছেন, এই সাফল্যের পেছনে প্রথমত আপনাদের সাহস, আপনাদের শিক্ষা, আপনাদের মেধা, একাগ্রতা এগুলো কাজ করেছে। কিন্তু পেছনে যে বিএনপি সহ বড় বড় শক্তিগুলো, দলগুলো আপনাদের সাথে ছিল, মাঝে মধ্যে মনে হয় আপনারা ভুলে যান। তো এই ভুলে যেতে গিয়ে আপনারা কিন্তু বড় হন না, বরং একা হয়ে যান, বা নিজেরা নিজেদের প্রতিপক্ষ বাড়িয়ে ফেলছেন। তো যেটা আমাদেরকেও কিন্তু কষ্ট দেয়। মায়ার জায়গাটায় যখন আঘাত পড়ে, আবার আপনাদের বিরুদ্ধে যখন বদনাম আসে, এটাও কিন্তু কষ্ট দেয়। আপনাদের মনে রাখতে হবে, আপনারা কিন্তু এক ধরনের একটা সাদা কাগজ, সাদা কাগজে ময়লাটা বেশি দেখা যাবে। উদাহরণ একটু না বললেই নয়, এখন আগস্ট মাস, এটা ঐতিহাসিক মাস। আবার বাংলায় ভাদ্র মাস, ভাদ্র মাস হচ্ছে একটা বিশেষ প্রাণীর বিশেষ ক্রিয়াকর্মের মাস। আমি উচ্চারণ নাই করলাম। তো এই সময়ে এসে দেখা গেল চলে গেলেন আপনারা হাঁসে। এটা হাঁস খাওয়ার মৌসুম না। শীতকালে আমরা হাঁস শব্দটা শুনি। মাত্র সপ্তাহখানেক আগে আবার চন্দ্রবিন্দু ছাড়া হাঁস উচ্চারণ হয়েছে, অর্থাৎ পিটার হাঁসের কথা, আরেক হাঁস। আপনারা ওখানে বৈঠক করেছেন বলে কিন্তু একটা তথ্য বাজারে ছড়েছে, বিশ্বাস করুক আর না করুক। আর আপনাদেরকে নিয়ে যে কোনো তথ্য কিন্তু বাজারে চলে বেশি, মিডিয়ার ভাষায় কেউ কেউ বলে খায় বেশি। অর্থাৎ যে নীলা মার্কেটে অনেকেই যায় খেতে, হাঁস ওখানে তোলাই হয় যে সারা বছর খায়, সেটা আরো আপনারা বেড়ে গেলে গেছে। ঘটনা গত কয়েকদিনে আরো সেখানে বেড়ে গেছে। আপনারা একজন একটা মার্কেটিং করে ফেলে দিয়েছেন ওখানে। তো এটা শোভনীয় না কিন্তু, অন্তত আপনাদের জন্য। আমি আপনার কাছে আসবো মোস্তফা কামাল ভাই, আমি আবার ফরিদুল হকের কাছে আসতে চাই। আপনার কাছেই জানতে চাই আসলে যে নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্যটাকে আপনি কিভাবে দেখেন ব্যক্তিগতভাবে?
আসলে তার বক্তব্য বা এই আগেও একাধিকবার বিভিন্নভাবে আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে, তার শব্দ চয়ন নিয়ে কথা হয়েছে। আপনি কি মনে করেন রাজনীতিতে আসলে শব্দ প্রয়োগের ক্ষেত্রে সচেতন হওয়ার প্রয়োজন আছে কি? না, নিশ্চয়ই এই ব্যাপারে ধরেন নাই, এই ব্যাপারে আমি কোনো ডিফেন্ড করব না কিংবা কোনো আত্মপক্ষ সমর্থনও করব না। এটা শব্দ চয়নের ক্ষেত্রে অবশ্যই সতর্ক হওয়ার ব্যাপার আছে, এটা তো নিশ্চয়ই এটা আছে, এটা নিয়ে কথা নেই। কিন্তু ঘটনা হচ্ছে যে আমাদের এখানে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে এক একজনের আসলে প্রকাশভঙ্গি তো এক এক রকম। এটা মানে এটা হিউম্যান নেচার, এটা এটা থাকে। কিছু কিছু জিনিস আমাদের গায়ে লাগে, কিছু কিছু লাগে না। কিছু জিনিস আমরা ধরি, কিছু জিনিস ধরি না। কিন্তু আমাদের যেটা জরুরি, যে জিনিসটা জরুরি, মানে যেটা হইছে আর কি বাংলাদেশে, আমরা আসলে ওই শব্দ নিয়ে ধরেন পড়ে থাকি, অর্থের মধ্যে ঢুকতে চাই না, এটা একটা প্রবলেম হয়। তো একই সাথে ধরেন সবসময় সবাই একই রকম ঢঙে কথা বলবে, এটা তো হবে না। কিন্তু ঘটনা হচ্ছে যে যে কথাটা উনি বলছেন এটা হয়তোবা রেটোরিক্যালি ধরেন ব্যবহার করতেছেন, কিন্তু আমি কিন্তু একই কথা বললাম। জাস্ট আপনি 1 মিনিট আগে কিংবা 5 মিনিট আগে কামাল ভাই কথা বলার আগে কিন্তু আমি একই কথা বলছি যে লন্ডনে গিয়ে উনি আবার সেই লন্ডন মিটিং থেকে উনি বলতেছেন সংবিধান সংশোধনী করে এটা করা হবে, আগে বলতেছে তো, এবং লন্ডনে গিয়ে বলতেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। তো এটা লন্ডনে গিয়ে বলা দরকার ছিল না, কিংবা এটা এমন কোনো ব্যাপার না, নির্বাচন এখানে কেউ ঠেকাইতে চাচ্ছে না, তো সবাই নির্বাচনই চাচ্ছে। আমরাও যেটা বারবার বলছি যে আমরা তো বলছি যে গণপরিষদ এবং পার্লামেন্ট নির্বাচন একসাথে দেন, গণপরিষদ পার্লামেন্ট নির্বাচন একসাথে দেন। মজার বিষয় হচ্ছে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য আমি গতকালকে আসলে পাইছি। গতকালকে যেহেতু আমাদের প্রোগ্রাম ছিল, আমি এটা শুনছিলাম কিন্তু আমি পড়ে দেখা হয়নি। গতকালকে আমি পাইলাম, কামাল ভাই মনে করতে পারবেন, যে আমরা এই যে গণপরিষদ এবং সংবিধান মানে পার্লামেন্ট নির্বাচন যে একসাথে চাচ্ছি, এরকম নির্বাচন এর আগে 2টা হয়েছে, 46 সালে আর ধরেন 70 সালে, সেটা ঠিক আছে। বাংলাদেশে এরকম একটা নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়েছিল বাংলাদেশ হওয়ার পরে, এবং এই উদ্যোগটা নিয়েছিলেন স্বয়ং প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তো বিএনপির লোকদের আসলে এটা মনে করা, মানে যখন বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্রে উত্তরণ হচ্ছে, ওনার যে মানে দ্বিতীয় সামরিক ফরমান, এটার দ্বাদশ সংশোধনী 1978 সালের 19 এপ্রিল সম্ভবত, ওইটার ভিতরে স্পষ্ট লেখা আছে যে উনি একটা গণপরিষদ করতে হবে, এবং ওই গণপরিষদ একই সাথে গণপরিষদ এবং আইনসভা হিসেবে কাজ করবে। আমরা কিন্তু ঠিক সেম জিনিসটা চেয়েছি। কারণ আপনি খেয়াল করেন, বাকশাল থেকে যখন আপনি গণতন্ত্রে উত্তরণ করতেছেন, তখন যদি আপনার গণপরিষদ লাগে, একজন সামরিক বাহিনী থেকে আসা রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান যদি এটা বুঝতে পারে, আপনারা যারা গণতন্ত্রের কথা বলতেছেন, আপনারা গণতন্ত্র করতে করতে, সংবিধান করতে করতে, আইন করতে করতে একেবারে দেশ জাতিরা বুঝাই ফেলতেছেন সব কিছু, এবং আমাদেরকে বলা হচ্ছে আমরা ছোট মানুষ, আমরা বুঝি টুঝি না, আমাদের অভিজ্ঞতা নেই। ঠিক আছে ভাই, আমাদের অভিজ্ঞতা নেই, আমরা তো প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কাছ থেকে অভিজ্ঞতা নিচ্ছি। আপনি সে তাহলে কি উনি ভুল ছিলেন? জিয়াউর রহমান ভুল না, সালাউদ্দিন সাহেব ভুল? এটা আসলে আমরা কীভাবে ডিসাইড করবো? আমি তো পরিষ্কারভাবে বুঝি আমার অভিজ্ঞতা, যুক্তি এবং দিয়ে, যদিও সালাউদ্দিন সাহেবের রাজনীতি এবং আইনের অভিজ্ঞতা বেশি, কিন্তু অবশ্যই জিয়াউর রহমান ওইখানে ঠিক ছিলেন। কারণ আপনি খেয়াল করেন, উনি কিন্তু বুঝতে পারছিলেন যে বাকশাল থেকে গণতন্ত্রের উত্তরণ, এটা আপনাকে গণপরিষদে যেতে হবে। আমরাও কিন্তু একটা সেকেন্ড ফেজের বাকশাল থেকে গণতন্ত্র উত্তরণের ফেজে আছি, তো অবশ্যই আমাদেরকে ওই জায়গাতে যেতে হবে। আমি মনে করি বিএনপিকে তার ইতিহাস মনে রাখা দরকার, এবং বিএনপি যার নাম সারাদিন জপতে থাকে, যে কোনো বিএনপির নেতা 5 মিনিট বক্তব্য দিলে 3 মিনিট হচ্ছে জিয়াউর রহমানের বন্দনা করেন, তাহলে জিয়াউর রহমান যেটা করেছেন সেটাও করেন ভাই। জি, তাহলে জনগণ বেঁচে যায়, মানুষ বেঁচে যায়। জি, আমি আরেকটি বক্তব্যে আসতে চাই। গতকালকেরই আপনাদের আরেকজন নেতা বক্তব্য দিয়েছেন, হাসনাত আবদুল্লাহর একটি বক্তব্য, সেটি আমি একটু উল্লেখ করতে চাই। হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা বিএনপি বা অন্য কোনো দলের সঙ্গে আসন সমঝোতা করব না, জনগণের সামনে বিকল্প থাকতে হবে, আগের মতো ওসি নির্ভর বা প্রশাসন নির্ভর নির্বাচন আমরা চাই না। আলোচনা এক পর্যায়ে তিনি সরাসরি বলেন, আমরা বিক্রি হতে আসিনি, আসন নিয়ে আমাদের কেনা সম্ভব নয়, আসন দিয়ে আমাদের কেনা সম্ভব নয়। আপনার কাছে প্রশ্ন, আসলে আসন বিক্রি বা ভাগাভাগির বিষয়টি কেন আসছে? আপনাদের কাছে কি কেউ আসন বিক্রি করতে চেয়েছে? না, এটা প্রথমত হচ্ছে, এটা 2টা কারণ। একটা হচ্ছে যে এটা মিডিয়াতে গতকালকে নিউজ হয়েছে, তো এটারই প্রতিক্রিয়া উনি এটা বলেছেন। আর এটা মাঝে মাঝে এই গসিপটা চলতে থাকে বিভিন্ন জায়গাতে, আমাদেরকে বিভিন্ন জায়গায় গেলে ইয়েটা শুনতে হয়। ও বোধহয় মানে আরেকটা জিনিস যেটা হয়, একটা হচ্ছে যে এই গসিপটা তৈরি করে একটা ধরনের আপনাকে নেগেটিভ ইমেজের মধ্যে ফেলা হয়, এটা একটা জিনিস। আরেকটা বড় শয়তানি আছে এখানে। বড় শয়তানি হচ্ছে যখন একটা নিউজ করা হয়, ধরেন আমাদের সেন্ট্রাল কমিটিতে 200-র উপরে আমাদের মেম্বার আছে, সবাই সবার সাথে তো প্রতিদিন দেখা হচ্ছে না, এবং আমি প্রতিদিন যা যা কর্মকাণ্ড করতেছি সবটা তো আমার পাবলিক না, আমাকে বিভিন্ন কারণে বিভিন্ন মানুষের সাথে বসতে হয়। সবাই নিশ্চয়ই বসছে কোনো কোনো কারণে, এবং এটা পার্টির স্বার্থে, রাজনীতির স্বার্থেই বসতেছে, এবং এটা প্রয়োজন হলে আবার আমরা নিজেদের মধ্যে আলাপ আলোচনাও করে নিচ্ছি। মানে আমাদের তো একটা প্রপার ওয়ে আউট আছে যে কিভাবে আমরা কোন কাজটা কিভাবে করতেছি। তো ধরেন এটা একটা সন্দেহ তৈরি করে দেওয়া হলো, আমাকে যদি কেউ এসে খুব
শক্তভাবে বলে, মানে আমার জন্য হয়তো বা হজম করাটা ইজি, কিন্তু সবার জন্য নাও হইতে পারে। আরে তুমি এত কথা বলো, নাহিদ মনে হয় এখানে বসে ঠিকই আসনের আলাপ করছে, তোমরা তো পাইবা না। আমার ভিতরে একটা ধরেন কনফিউশন ক্রিয়েট করে দেওয়া হলো, এবং এই কনফিউশনটা ক্রিয়েট করা হয় কেন? আমাদের ইউনিটিটা যাতে নষ্ট হয়, আমরা একজন আরেকজনকে যাতে অবিশ্বাস করি। আমি খুব দ্বার্থহীন ভাষায় প্রোগ্রামের মধ্যে এটা রেকর্ড, এবং মানে এটা যেহেতু জনগণের কাছে যাবে, পরিষ্কারভাবে বলতেছি, আমাদের গত মিটিংও এটা নিয়ে আলোচনা হয়েছে। আমরা কোনোরকম কোনো সমঝোতা, কোনোরকম কোনো ধরেন ওই বেচা বিক্রি, আসন ভাগাভাগি, এগুলো নিয়ে আমরা মোটেই ভাবছি না। আমাদের নির্দিষ্ট লক্ষ্য, কামাল ভাই যেটা বললেন এটার সাথে এটা রিলেটেড। উনি বলছেন আন্দোলন সফল, আমরা মনে করি পরিষ্কারভাবে আমাদের আন্দোলন অর্ধেক সফল, কিংবা আন্দোলনের একটা ধাপ সফল হয়েছে। আমরা এখন আন্দোলনের মধ্যে আছি, নির্বাচন আমাদের জন্য সেকেন্ডারি। আমাদের দেশের অনেক রাজনীতি বিশ্লেষক বা রাজনৈতিক নেতা বিভিন্ন দলে তারা সেই একই কথা বলছেন, যেটি নিয়ে আপনি কথা বলছেন, যে এনসিপি বা জামায়াত ইসলামীর যে অবস্থান সেটি বিএনপিকে এক ধরনের চাপে ফেলে তাদের সমঝোতা বা সুবিধা নেওয়ার জন্য তারা এইগুলি করছে। এই অভিযোগগুলো আসলে কিভাবে আপনি দেখেন? চাপে ফেলা, সমঝোতা দুইটার সাথে আমি একমত, কিন্তু সুবিধা নেওয়ার প্রশ্নে আমি দ্বিমত। আমরা সুবিধা নেওয়ার জন্য এটা করছি না, সুবিধা আমরা করে দিতে চাচ্ছি জনগণকে। আমি যেটা বললাম অন রেকর্ড, আমি যেটা বললাম যে বিএনপিকে তো সিরিয়াসলি আমি চাপে ফেলতে চাই, যে জিয়াউর রহমান যে উদ্যোগ নিয়েছিলেন আপনি সেটা নেন। আমি তো বিএনপিকে সিরিয়াসলি সেই চাপে ফেলতে চাই, সেই জন্য আমি প্রয়োজনের রাস্তায় আন্দোলন করতে চাই, যে আপনি গণপরিষদ এবং পার্লামেন্ট একসাথে করেন, তাহলে সংবিধানের যে সংস্কারটা আমাদের দরকার সেটা আসলে স্থায়ী হবে। না হলে আপনি যেটা হবে, আরেকটা আদালতে সেটা বাতিল করে দিবে, আরেকটা পার্লামেন্ট এসে এটাকে বাতিল করে দিবে। আমরা এটা আমাদের অভিজ্ঞতা আছে। তো আমি সিরিয়াসলি তাকে ঘোষণা দিয়ে ওপেনলি তাকে আমি চাপে ফেলতে চাই, তার বিরুদ্ধে আমি আন্দোলন করতে চাই প্রয়োজনে, বাট কোনো সুবিধা নেওয়ার জন্য না, কোনো সুবিধা দেওয়ার জন্য না। না, আসন ভাগাভাগি আমাদের জন্য সেকেন্ডারি ইস্যু। আমরা ইলেকশন কি হবে এটাকে সেটেল না হলে, আমাদের ঐক্যমত কমিশনে আলাপ শুরু হবে আগামী সপ্তাহে। ঐক্যমত কমিশন ডিসাইড করবে যে কোন প্রক্রিয়ায় জুলাই সনদ বাস্তবায়ন হবে, তারপরে সে না আসলে ইলেকশনের প্রশ্ন। আমরা যেটা বারবার বলছিলাম, আপনি ফেব্রুয়ারি না, আপনি ডিসেম্বরে ইলেকশন দেন, জানুয়ারিতে ইলেকশন, কোনো অসুবিধা নেই। আমাদের প্রবলেম না, আমাদের প্রবলেম হচ্ছে যে আপনি আগে জুলাই সনদটা ঠিক করেন, ঠিক করে দেন ইলেকশনটা দেন, ইলেকশনের ডেটটা ডিক্লেয়ার করেন, তাহলে হয় কি এই অস্থিরতাটা তৈরি হয় না। এটা শুধু অস্থিরতা তৈরি করা হয়েছে, এটার কোনো প্রয়োজন ছিল না। পর্যায়ে আমাকে একটা বিরতিতে যেতে হচ্ছে, বিরতির পর আবারও আমি আসছি। দর্শক, একটি বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরবে ২১ রাতে, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, আপনারা দেখছেন ২১ রাত। আমাদের সঙ্গে আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক, এবং সঙ্গে আছেন সাংবাদিক ও কলামিস্ট মোস্তফা কামাল। বিরতিতে যাবার আগে আমরা বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করছিলাম। তার মধ্যে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে সংবিধান আলোচনা ছিল, আর একটা হচ্ছে যে জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে, এইটি একটি বড় প্রশ্ন দেখা দিয়েছে। আজকে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন যে ওনারা বুধবারের মধ্যে এটির উত্তর দেবেন আর কি, যে তাদের কি বেশ কিছু বলেছেন যে অসামঞ্জস্যতা রয়েছে। আমরা জানি যে ৮৪টি বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমত হয়েছে বা একমত হয়েছে, সেই আলোকেই কিন্তু এই খসড়াগুলো তৈরি করা হয়েছে। আপনি কি মনে করেন আসলে এটি বাস্তবায়ন কিভাবে হতে পারে? সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে, এর কোনো বিকল্প নেই। কারণ এখানে আইনি বিষয় আছে, সাংবিধানিক বিষয় আছে, প্রশাসনিক কিছু বিষয় হয়তো বা বোঝাপড়া করা যাবে। কিন্তু ফরিদ ভাই যেটা বললেন, সত্যিই যদি আপনি সাহস করে বলেছেন, যদি এটা আপনাদের মনের কথা হয়ে থাকে এবং এই অনুষ্ঠান যারা দেখছেন তারা যদি বিশ্বাস করে থাকেন যে আপনারা আসলেই এখনও আন্দোলন আপনাদের শেষ হয়নি, ওই ক্ষেত্রে আপনারা আন্দোলনের আইকন, নিজেদের লড়াইটা এখনো চালিয়ে যেতে চান সবাইকে। অবশ্যই ওই আন্দোলনের মাঠে তাদের ভ্যালু আছে, শুধু রাজনীতির মাঠে না, সামাজিক মাঠেও সবার তাদের প্রতি আদর আছে, স্নেহ আছে, বিশ্বাস আছে। এবং ওই ক্ষেত্রে আমরা ইংরেজিতে বলি প্রেশার গ্রুপ, অর্থাৎ চাপ তৈরি করার, বাংলাদেশে চাপ তৈরি করার শক্তি এখন এনসিপি বলে, তখন তো মানুষ এই নাম শোনেনি, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওই ৬, ৭ বা ৮, ১০ জন, বা মাঝে মধ্যে তখনকার দল থেকে প্রশ্ন করা হতো যে তোমাদের নেতাকে, এগুলো কিন্তু এক ধরনের তাচ্ছিল্য ছিল। এক পর্যায়ে তো রাজাকারের নাতিপুতিতে চলেই আসলো। এখন তারা বলছে চিলড্রেন পার্টি, অর্থাৎ মানসিক জগৎটা বা মনন জগৎটা বা মগজের চিন্তাটা খুব দূরত্ব নেই। কিন্তু আবার একটা ব্যবধান তো আছেই, নবীনদেরকে প্রবীণরা গ্রহণ করতে চায় না। আবার যখন আপনি রাজনীতির মাঠে আসবেন, তখন যদি বলেন যে আমি আসলে কোনো সুবিধা নেয়ার জন্য করি না, এটা মানুষ বিশ্বাস করবে না। রাজনীতিতে সুবিধা দেয়া নেয়া, কবির ভাষায় যেটাকে বলে দেবে আর নেবে, মেলাবে মিলিবে, এটা গুনাহ না, এটা কিন্তু রাজনীতিতে অত্যন্ত বৈধ।
আবার রাজনীতির নিষ্ঠুরতা হচ্ছে যে এখানে সুবিধালি বেশি, ওদের যারা বেশি সুবিধা হাসিল করে ব্যঙ্গ করে তাদেরকে বলা হয় সুবিধালি, বা এখানে বলা হয় মতলব আলী বেশি আছে, জব্বর আলী বেশি আছে, অর্থাৎ গায়ের জোর খাটায় যারা। মহব্বত আলী বলতে যে জিনিসটা আছে এটা রাজনীতিতে খুব কম, ছাড় কেউ কাউকে দেয় না, এই মহব্বত কেউ কারোর সাথে করে না, অর্থাৎ এখানে মহব্বত আলীর দেখা আপনি পাবেন না তেমন। তো এরপরও আপনারা যখন রাজনৈতিক দল করেছেন একটা আকাঙ্ক্ষা তো ছিল, এটা তো সত্য। বড় বিত্তশালী যে দলগুলো, আমি নাম যদি উচ্চারণ করি সমস্যা নেই, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, যাদেরকে এক শব্দে আমি বলতে চাই বনেদি দল, বিত্তশালী দল, তারা শ্রেণী চরিত্রে কিন্তু খুব একটা তফাৎ আসলে নেই। তো এর মাঝে তারা এখন যেটা বলছে নতুন বন্দোবস্ত, এটাও শুনতে ভালো লেগেছিল যে তারা ভিন্নতা একটা আনবে। কিন্তু আমরা অল্প সময়ের মধ্যে যেটা দেখলাম, সর্বশেষ তারা গণতন্ত্রের যে চর্চা করলেন পাথরকুয়ারিতে, ওখানে কিন্তু গণতন্ত্র ঠিকঠাক মতো হয়, পাথর চুরি করার বিষয়ে। তো আবার যখন আপনি পাথর চুরির প্রশ্ন আসে, তাহলে পাথর কোন মন্ত্রণালয়ের? পরিবেশ। তাহলে চুরি কোন মন্ত্রণালয়ের? স্বরাষ্ট্রের। আবার এটা যে ক্যারি করলেন, চুরি করলেন ট্রাক দিয়ে, ওটা আবার সড়ক পরিবহনের। অর্থাৎ এই যে তামাশাগুলো জাতির সাথে করছেন, বালু মহালেও কিন্তু গণতন্ত্র আছে ওখানে। কিছুদিন আগে আমরা কিন্তু গরুর হাটেও গণতন্ত্র দেখেছি। ওখানে এনসিপি কোন অংশটুকু দেখবে, বিএনপি কোন অংশটুকু দেখবে, জামাত কোন অংশটুকু দেখবে, কে গরু দেখবে, কে ছাগলের অংশ দেখবে, কে মহিষ দেখবে। এগুলো তো আমাদেরকে কষ্ট দেয়। আপনারা আমাদেরকে নতুন বন্দোবস্তের কথা শোনাচ্ছেন, কিন্তু চর্চা পুরানোটাই কিন্তু করছেন। তো এনসিপির আমি মনে করি এখনো পর্যাপ্ত সুযোগ আছে। যদি একটু আগে ফরিদ ভাই যেটা বললেন যে এখনো যদি তারা নির্বাচনকে সেকেন্ডারি ভাবেন, আন্দোলনকে গুরুত্ব দেন, অবশ্যই তাদের বাজারে কিন্তু রেট আছে। আর রাজনীতিতে একটু কথা বলে, মার্কেটিং এর একটা আইটেম থাকে রাজনীতিতে, কে কি নিয়ে মার্কেটিং করবে। বাংলাদেশে এখন পর্যন্ত আওয়ামী লীগ মার্কেটিং করতে ৭১ নিয়ে, যা ইচ্ছা করেছে ৭১ নিয়ে। বিএনপি স্বাধীনতা, সার্বভৌমত্ব অথবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। জামাতের সর্বশেষ আইটেম ছিল কেয়ারটেকার সরকার, যেহেতু গোলাম আজম সাহেবের ব্রেন চাইল্ড এটা বলা হয়। আর এনসিপির কিন্তু প্রচুর আইটেম মার্কেটিং করার। বৈষম্য প্রশ্নটা আসলে বাংলাদেশের কে না চায় বৈষম্যের অবসান, বাংলাদেশে কে না চায় মেধার স্বীকৃতি, বাংলাদেশে কে না চায় যে কোটার নামে আপনি আমি কয়েকজনে সুযোগ সুবিধা নিয়ে যাব। সেই ক্ষেত্রে এনসিপির এখনো মার্কেটিং করার অনেক কিছু আছে, কিন্তু সেই ক্ষেত্রে তারা এটা নির্ভর করবে তাদের উপর। প্রতিনিয়ত প্রতিপক্ষ তৈরি করে এটা সম্ভব না। সর্বশেষ যে কাজটা তারা করে ফেলেছেন, জানি না আগামী কয়েকদিনের মধ্যে সেটার কি পরিণতি আমরা দেখব। তাদেরকে বলা হয় এই সরকার অথবা প্রধান উপদেষ্টার নিয়োগকর্তা, অর্থাৎ তারা হচ্ছেন মালিক। এখন কিন্তু মালিকরা যাকে নিয়োগ দিয়েছেন তার সম্পর্কে সমালোচনা করছেন। এটা কিন্তু কয়েকদিন আগ পর্যন্ত ভাবা যায়নি। এতে করে আমরা কিন্তু ভিন্ন একটা চ্যাপ্টারে ঢুকে পড়লাম। সম্ভবত ২-১ দিনের মধ্যে আমরা এটার ভিন্ন কোন ক্রিয়া প্রতিক্রিয়া দেখব, যদিও এখন পর্যন্ত সরকারের দিক থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি। আর বিএনপি যে প্রতিক্রিয়া দিচ্ছে, এটা কিন্তু বিএনপির ব্যাপক হজমি শক্তি বেড়েছে বলেই, ব্যাপক হজমি শক্তি বেড়েছে বিএনপির। নইলে বিএনপি যেগুলো সহ্য করছে, এনসিপির একের পর এক দাবি, এটা করতে হবে সেটা করতে হবে, সালাউদ্দিন সাহেব কিন্তু মাথা নাড়েন, অথবা বিএনপির নেতৃবৃন্দ যদ্দূর পারেন রয়ে সয়ে চলেন, মাঝে মধ্যে হয়তো বিস্ফোরণ ঘটিয়ে ফেলেন। তো আর নির্বাচন প্রশ্নে এনসিপি তো এখনও নির্বাচনের রুট পারমিট পায়নি, ওই বডি ফিটনেস নাই তাদের, তারা এখনও নির্বাচন কমিশনের নিবন্ধন পায়নি। তো এরপরে যদি তারা সত্যিই মনে করে থাকেন যে নির্বাচন আসলে আমাদের সেকেন্ডারি, আমরা পদ্ধতিগত সংস্কার আনতে চাই, আমরা নতুন একটা বন্দোবস্ত দিতে চাই, তাহলে তাদের আবারও সামনে এগোবার পর্যাপ্ত পথ খোলা আছে। জি, মোস্তফা কামাল ভাই আপনার কাছে আবারও আসবো। আমি পর্যায়ে আবার ফরিদুল হকের কাছে আসতে চাই। নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, সেটি আমরা সবাই একরকম মানে নিশ্চিত যে সরকারের পক্ষ থেকে সেইভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে, নির্বাচন কমিশনকে বলা হয়েছে। কিন্তু আপনাদের যে দাবিটি, যেটি হচ্ছে যে গণপরিষদ নির্বাচন, সেই বিষয়ে কিন্তু আমরা এখনো পর্যন্ত সরকারের ক্রিয়া প্রতিক্রিয়া কোনো দেখিনি। এবং শুধু আপনাদের দল থেকে না, আরও জামায়াত ইসলাম যারা আছে তারাও সেই একই রকম কথা বলছে, যে জুলাই সনদ নিয়ে কথা বলছে যে আগে বা পিআর পদ্ধতিতে নির্বাচন হবে। কিন্তু এই যদি ধরেন শেষ পর্যন্ত আসলে নির্বাচন, গণপরিষদ নির্বাচন না হয়, পিআর পদ্ধতিতে যদি নির্বাচন না হয়, সেক্ষেত্রে আপনাদের অবস্থান কি হবে আসলে? না, এটা শেষ পর্যন্ত না হওয়ার ব্যাপার না। মানে এটা তো হচ্ছে যে এখনো আলাপ তো শুরুই হয়নি। এটা তো আমাদের তো মানে যে ওই ঐক্যমত কমিশনের যে খসড়া, মানে কিংবা ঐক্যমত কমিশন শুরু হয়, যখন শুরু হয় যে প্রস্তাবনাটা তো ওনারা দিয়েছিলেন
যে প্রস্তাবগুলো ছিল, প্রস্তাবের সাথে বাস্তবায়নের পদ্ধতি হিসেবে ওনার কিন্তু 6টা পদ্ধতি ছিল। 6টা পদ্ধতির একটা পদ্ধতি কিন্তু আমরা চুজ করছি, আমরা তো বাইরে থেকে কিছু বলিনি। মানে একই সাথে গণপরিষদ এবং পার্লামেন্ট হবে, আইনসভা হবে, একই সাথে হবে, এবং এটা নতুন কিছু না, আমি একটু আগেও বললাম। তো এটা তো লজিক্যাল, এবং আমরা মনে করি যে আলাপ যখন হবে, মানে ধরেন যখন ঐকমত্য কমিশনে আলাপ যখন শুরু হয়, তখন কিন্তু অনেক জায়গাতে দূরত্ব ছিল, অনেক, একেবারে প্রায় মানে 180 ডিগ্রি দুই দিকে ছিল এরকম। এটাও কিন্তু ধরেন বেশ কিছু জায়গাতে অনেক মানে মাঝামাঝি এসেছে। যেমন প্রধানমন্ত্রীর মেয়াদের প্রশ্নে একমত হতে পারবে বিএনপি, এটা আমরা অনেকেই প্রায় বিশ্বাস করতাম না, ধারণার বাইরে ছিল, ধারণার বাইরে ছিল। তো এটা তো হয়েছে, কারণ বিএনপির আপনি জানেন যে বিএনপি একটা পরিবারতান্ত্রিক দল, কারণ এখানে একটা মানে টাইপ অফ রাজতন্ত্র, একটা লিগাসি আছে যে পরিবারের লোকরাই প্রধানমন্ত্রী হবে। মানে বিএনপি যারা করে কিংবা বাংলাদেশে যারা রাজনীতি করে, কেউ আসলে মনে হয় না বিশ্বাস করে যে বিএনপিতে জিয়া পরিবারের বাইরে কেউ প্রধানমন্ত্রী হবে, এটা কেউ কল্পনা করে। বিএনপির কোনো বড় নেতা আমার ধারণা এটা কল্পনা করে না। ঘটনাচক্রে ধরেন হইতে পারে, সেটা অন্য জিনিস, মানে তার কল্পনার মধ্যে না, ওটাকে মেনে নিয়ে তারপরেই তো তারা রাজনীতি। তাহলে আপনারা আশাবাদী যে সামনে বিএনপি যে যেহেতু এটা সময়টা করছে, আছে, এটা একটা যে খুবই পজিটিভ জিনিস হিসেবে আমরা নিই। তো সেই জায়গা থেকে ধরেন এখন যে প্রশ্ন, এই প্রশ্নটা হচ্ছে যে আমরা যদি এই আর্গুমেন্টগুলো করি, যে জন্য আমরা আসলে আলাপটা শুরু করেছি, আমরা গতকালকে নিয়ে প্রোগ্রাম করেছি, এবং আমি এই আর্গুমেন্টগুলো যে দিলাম, যে এখানে 3টা দিক আছে, ঐতিহাসিক এবং ধরেন রাজনৈতিক এবং হচ্ছে যে আইনি, 3টা দিক দিয়েই আসলে এই পদ্ধতিটা ভুল এবং ঝুঁকিপূর্ণ, ভুল এবং ঝুঁকিপূর্ণ। এবং তার মানে হচ্ছে যে আপনাকে সঠিকটা করতে হলে ঝুঁকিমুক্তভাবে করতে হবে, এবং আপনি যদি আর মানে কি বলে আন্তরিক হন। আমি এখানে আরেকটা জিনিস বলি, সালাউদ্দিন সাহেবই তো এই ঐকমত্য কমিশনকে লিড করলেন শুরু থেকেই। তো উনি নিজে কিন্তু বলেছেন ওনার নিজের একটা বক্তব্যের মধ্যে শেষের দিকে, মানে 29-30 তারিখে, যে এই জুলাই সনদ হচ্ছে জনগণের অভিপ্রায়ের সার্বভৌম অভিপ্রায়ের দলিল। সার্বভৌম অভিপ্রায় খুবই গুরুত্বপূর্ণ শব্দবন্ধ। এটা একটা পলিটিক্যাল গণতান্ত্রিক আসপেক্ট থেকে জনগণকে সার্বভৌম করা এবং জনগণের সার্বভৌম অভিপ্রায়, এটাও খুবই ডেমোক্রেটিক একটা স্টেটমেন্ট। তো সার্বভৌম অভিপ্রায়ের দলিল পার্লামেন্ট ঠিক করতে পারে না, ঠিক করবে আসলে জনগণ নিজেই। আমাদের কাজ হচ্ছে জনগণকে এটা ঠিক করার জন্য ওই ব্যবস্থাটা করে দেওয়া, দ্যাটস ইট। তো আমি মনে করি যে এই যুক্তিগুলো, আলাপ আলোচনাগুলো হলে এটা বিএনপি না মানার কোনো কারণ নেই। আর বেশিরভাগ দল আসলে এইভাবেই চাচ্ছে, বেশিরভাগ দল মানে আপনি বলছেন যে বেশিরভাগ দল চাচ্ছে, বিএনপি এটি শেষ পর্যন্ত হয়তো মানবে, যেটি আমার আপনাদের ধারণা। আমি আশাবাদী। আচ্ছা, কোনো কারণে ধরেন বিএনপি এটি মানছে না, আমরা যত দেখছি বিএনপি নেতাদের বক্তব্য যে তারা গণপরিষদ নির্বাচনের কথা ভাবছে না, তারা জাতীয় সংসদ নির্বাচনের কথা ভাবছেন, এবং সরকারও বলছে যে জাতীয় নির্বাচনই হবে ফেব্রুয়ারি। সরকার কিন্তু এখনো বলেনি যে গণপরিষদ নির্বাচন হবে। সরকার একটা নির্বাচনের কথা বলছে, ঠিক আছে। এখন জাতীয় নির্বাচন, গণপরিষদ, এখানে খুব পার্থক্য নেই, কিন্তু একটাই নির্বাচন, নির্বাচন কিন্তু আলাদা না, মানে একই সঙ্গে দুইটা একই নির্বাচন সঙ্গে হতে না, পারে। একটাই নির্বাচন। মানে যে বডিটা আসলে আপনার ধরেন ওই গণপরিষদ হবে, ধরেন এমন হতে পারে যে দুইটা একই সাথে প্যারালালি চলতে পারে, আইনসভা এবং সংবিধান সভা প্যারালালি চলতে পারে, একটাই বডি। ধরেন এইখানে মানে সংবিধান সভা ধরেন সপ্তাহে 2 দিন বসলো, আর আইনসভা সপ্তাহে 3 দিন বসলো, প্যারালালি চলতে পারে, একটু টাইম লাগলো। এবং আগে থেকে তো আমরা যেহেতু সেট আপ করে নিয়ে যাচ্ছি, আমরা যেহেতু জুলাই চার্টারটা সেট আপ করে নিয়ে যাচ্ছি, ওইখানে যেটা হবে এটার আইনি দিক, ঐতিহাসিক দিক, এই জিনিসগুলোকে বিচার বিশ্লেষণ করে জিনিসটাকে বিন্যাস করা হবে, নতুন একটা ধরেন সংবিধান টাইপ অফ পুনর্লিখন হবে আর কি। কারণ পুরোনোটার সাথে পুরোনো সব তো বাদ যাবে না, বেশিরভাগ জিনিস আসবে, নতুন জিনিসগুলো ঢুকবে, এটা একটা মানে ইয়ে হবে, বিশেষজ্ঞদের সাথে কথাবার্তা বলে এটা খসড়া গ্রহণ করা হবে, এটার একটা প্রসিডিওর হবে, খসড়া গ্রহণ করা হবে, দেন হচ্ছে এটা গণভোটে দেওয়া হবে। গণভোট হানা ভোটে এটা যখন পাস হয়ে যাবে, তখন ওইটা পার্লামেন্ট হিসেবে পুরোপুরি কাজ শুরু করবে। এটা একটাই নির্বাচন বেসিক্যালি, এটা দুইটা নির্বাচন। আমি আপনার কাছে আবারও আসবো, আমি পর্যায়ে মোস্তফা কামাল ভাইয়ের কাছে আসতে চাই যে আজকে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন যে নির্বাচন নিয়ে গো ধরে বসে থাকলে আমাদের কোনো লাভ হবে না, লাভ হবে দাদা দিদিদের। মানে এই বক্তব্য, দাদা দিদিদের লাভ লোকসান মানে কিভাবে, কোন পর্যায়ে আসলে আছি আমরা? ইঙ্গিত করেছেন সেটা আমাদের প্রতিবেশী দেশের দিকে। তারপর বিএনপির অবস্থান থেকে সেটা তারা কিন্তু শক করে বলছে না বা দুষ্টামি করে বলছে না, তাদের অভিজ্ঞতাটা এই বিষয়ে অত্যন্ত তিক্ত। এটা তো কোনো গোপন বিষয় নয়, আমাদের যাকে বিতাড়িত করা হয়েছে তিনি ভারতে আশ্রিত, তিনি ভারতে আছেন। আবার তিনি এবং তার দলটি ভারত কর্তৃক অত্যন্ত হৃষ্টপুষ্ট হয়ে আসছে বরাবরই, এক ধরনের প্রযোজকের মতো। তাদের যাবতীয় ব্যবস্থাপনা ভারত করছে, এটা গোপন বিষয় নয়। তো ওই জায়গায় নানান আমরা ঐক্যমত্যের কথা বলছি, কোনোটা এত শতাংশ হয়েছি, এত শতাংশতে আমরা একমত হয়েছি। একটা বিষয় আপনি খেয়াল করে দেখেন, গোটা জাতি একমত হয়ে আছে। এটা কিন্তু বিস্ময়কর ঘটনা, বাংলাদেশে কখনো এই বিষয়ে এক বিষয়ে সবাই একমত হওয়া। এটা হয়েছে শেখ হাসিনার ফেরত আসা নিয়ে। তিনি নিজেও যে কোনো সময় চট করে বা হুট করে চলে আসতে চান, আবার সরকারও তাকে আনতে চায়।
আবার গোপালগঞ্জবাসী তো আরও বেশি করে চায়। কিন্তু প্র্যাকটিক্যালি কী ঘটল? প্র্যাকটিক্যালি হচ্ছে আসলে তিনি আসবেন কিনা বা তাকে আনা যাবে কিনা, এটা কিন্তু এখনও অনিশ্চয়তার মধ্যেই রয়ে গেছে। একজন উপদেষ্টা বলেছেন আফসোস করে যে ফ্যাসিস্টদের আসলে বিচার করা শেষ পর্যন্ত যাচ্ছে না। এটা কিন্তু তিনি খুব আক্ষেপ করে বলেছেন। আরেকজন বলেছেন যে এটা তাদের জন্য দুর্ভাগ্যের যে তারা বিচারের কথা বলছেন কিন্তু সবাইকে বিচারের আওতায় আনা যাচ্ছে না। তো এরকম একটা অবস্থায় যাদেরকে অন্তত আনা গেছে, আবার বিচারের জন্য সবাইকে একদম সশরীরে আনা সম্ভব হবে তাও কিন্তু বাস্তব না। তো ওই জায়গায় যদি বিচারের একটা দ্রুত গতি থাকে, বিশেষ করে গত 4-5 দিন আমরা যে গতিটা দেখছি, সবার স্বার্থে এই বিচারটাকে আরও একটু দ্রুত করা উচিত। কারণ তথ্য সাবুতগুলো একদম তরতাজা আছে এখনও, মাত্র 1 বছর হয়েছে। পঙ্গুরা এখনও আছে, চৌখারারা এখনও আছে, মৃতদের চিহ্ন চিৎকার এখনও কিন্তু কানে ভাসে। এই সময়টায় এনসিপিও যেটা চাচ্ছে বিচারের কথা, তারা একটু বেশি বেশি করে বলছে। আর স্বজন হারাইছেন যারা, তাদের কাছে কিন্তু আসলেই তো নির্বাচন সেকেন্ডারি। অন্তত আমি যদি নাম ধরে বলি, সিলেটে আপনি ইলিয়াস আলী পরিবারের কাছে যান, অথবা চৌধুরী আলমের পরিবারের কাছে যান, অথবা কুমিল্লা লাকসামের হিরু পারভেজ, সাবেক এমপি একজন, সাবেক পৌর মেয়র বোধহয় একজন, তাদের পরিবারের কাছে যান, তারা কিন্তু বিচারটা আগে চায়। তো এই জন্য আগে পরে ওই ব্যবধান না এনে এটা করতে হবে সেটা করতে হবে, চাপের মাত্রা এত না বাড়িয়ে চূড়ান্ত তো হবে সংসদে। ফরিদ ভাই যেটা বললেন, এই কক্ষ ওই কক্ষ, এতটুকু এই কক্ষের আওতায় থাকবে, এগুলো চূড়ান্ত করতে হবে কিন্তু সংসদে। ওই ক্ষেত্রে প্রত্যেকেরই অন্তত সংসদ নির্বাচন নিয়ে যেন অনিশ্চয়তাটা দূর করার বিষয়ে একটা ভূমিকা রাখেন। মোয়াজ্জেম হোসেন আলাল যেটা বলেছেন, ওটাও কিন্তু একটা আশঙ্কা থেকেই তিনি বলেছেন, একটা ভয় থেকেই বলেছেন। তিনি হয়তো তার মতো করে বলেছেন, এটাই কিন্তু বাস্তব। কারণ এই প্রতিবেশী ওই দেশ, তারা তাদের সুবিধা মতো বিষয়ে চাইবে। এটা কিন্তু দূষণীয় নয়, এটা তাদের যতটা না কূটনীতি তার চেয়ে বেশি রাজনীতি। একইভাবে আওয়ামী লীগের জন্য সেটা অত্যন্ত প্রাসঙ্গিক। আমরা কথায় কথায় কেউ কেউ বলছে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগ এখন যেটা করছে এটা ষড়যন্ত্র নয়, কিন্তু তাদের আরেকটি কথা বলেছেন যে গো ধরে বসে থাকলে হবে না। এটা কি সবার জন্যই নাকি কোনো একটি দলের জন্যই উনি বলেছেন? একটু ইঙ্গিত তো এনসিপির দিকে করেছেন, একটু ইঙ্গিত তো জামাতের দিকে করেছেন, এটা গোপন রাখার বিষয় নয় যে একদম নামটা মুখে আনতে হবে। আমরা তো দেখছি যে সবাই সবার জায়গা থেকেই গো ধরেই আছে যে এইভাবেই হতে হবে। নির্বাচন যখন ঘনিয়ে আসে এরকমের একটা মানসিকতা তৈরি হয়। কিন্তু আপনি যেটা বলছেন যে এইভাবেই করতে হবে, এই যে শব্দটা বিভিন্ন দলের মধ্যে, এটা কিন্তু নতুন এক ফ্যাসিজম। মানতে হবে, করতে হবে, দিতে হবে, এইভাবে না হলেও হবে না। অর্থাৎ চূড়ান্ত কথা কিন্তু যার যার জায়গা থেকে সবাই বলে ফেলছেন। এরপরে একটা বিষয় আছে যে কথার মধ্যেও তো দুঃখিত বলা অথবা সরি বলার একটা ফাঁক রাখতে হয়। কিন্তু আমরা খেয়াল করি গত কয়েকদিন ধরে যে যখন যেটা বলছেন এটাই চূড়ান্ত কথা বলে ফেলছেন, এর মধ্যে আর কোনো, এর মাঝখানে বা আশপাশে আর কোনো কথা নাই, এটাই চূড়ান্ত কথা। আবার সমান্তরালে তারা তো এই সময় সেজদা বা ওহির কথা বলেছেন, অন্তত ধর্মীয় পরিভাষা, এমন এমন শব্দ উচ্চারণ করেন যেগুলো আমি আপনি বলতে পারবো না ভাই। আপনি খেয়াল করে দেখেন, গত সপ্তাহে এনসিপিকে সম্বোধন করে বাংলাদেশের একজন প্রবীণ রাজনীতিক, একসময় মন্ত্রী ছিলেন, তিনি ঐতিহাসিক পরিবারের সন্তান, মানিক মিয়ার ছেলে আনোয়ার হোসেন মঞ্জু, তিনি তাদেরকে হেদায়েত করেছেন। হেদায়েত করতে গিয়ে তিনি আবার যে সম্বোধনগুলো করেছেন তাদেরকে, উনি বলতে চাচ্ছিলেন যে এদের মুখ খারাপ, যে এদের মুখ অত্যন্ত নষ্ট, আজে বাজে কথা বলে। এটা বলতে গিয়ে তিনি মুখের আবার কত সৌন্দর্য দেখিয়েছেন, কী সব শব্দ ব্যবহার করেছেন, এটা আমাদের সবার জন্য বোধহয় একটা গত কয়েকদিনের আলামতে মনে হয় এক নতুন আরেক গজব। স্লোগানের মধ্যে বিশ্রী বিশ্রী শব্দ, যেগুলো আপনি মুখেও বলতে পারবেন না, কাগজেও লিখতে পারবেন না, কিন্তু তারা প্রকাশ্যে মাইকে বলছে। আপনি নিজেও কাউকে বলতে পারবেন না যে আমাকে কি বলেছে ওটা বলতে পারবো না, ইশারা দিয়ে বলতে পারবো না যে কি বলেছে। তো এই ক্ষেত্রেও তো আমি মনে করব যে এনসিপি কিন্তু বাংলাদেশের স্লোগানের মাস্টার। 5 আগস্টের আগের সময়টা আপনি দেখেন, তাদের এক একটা শব্দ, এক একটা স্লোগান। ওই এনসিপিও দেখেন ইদানিং কী সব স্লোগান দেয়, অর্থাৎ তারাও বোধহয় একটা খরার মধ্যে পড়ে গেছে। তো যে কারণে আমরা বলতে চাইবো যে তারা যদি এখনও প্রেশার গ্রুপ হিসাবে নিজেদেরকে আরও উচ্চতায় নিয়ে যেতে চায়, ওই অবস্থা কিন্তু এখনও আছে, চাপ তৈরি করার সুযোগ এখনও আছে। আর এই বিষয়গুলো নিয়ে, সংবিধানের বিষয়গুলো নিয়ে, ঘোষণাপত্র নিয়ে, সনদ নিয়ে
আলোচনা হওয়া উচিত, জি, আলোচনা সামনে চলতে দ্বিতীয় থাকা পর্বের উচিত। আলোচনা শুরু হবে, সেটি খসড়া নিয়ে আলোচনা হবে, জি, তো সেখানে হওয়া উচিত। সেখানে একটি সমাধান হয়তো আসবে আমরা আশা করি। সমাধান না আসলেও আলোচনা হওয়া আলোচনা উচিত। অবশ্যই। অন্তত প্রেসার থাকুক, আলোচনার চাপ থাকুক। মাধ্যমেই জি। বিতর্ককে সামনে এগিয়ে এক নিয়ে সময় তো যেতে হবে। কথাই বলা যায়নি। জি, আমি শেষ পর্যায়ে চলে এসেছি। আমি ফরিদুল হককে দিয়ে শেষ করতে চাই একটু অন্য প্রসঙ্গে, অন্য প্রসঙ্গ না, নির্বাচন ইস্যুতে আসতে চাই। যে ডাকসু নির্বাচন আমরা আগামী সেপ্টেম্বরের 9 তারিখে, আসলে ডাকসু নির্বাচন নিয়ে এনসিপি যে ছাত্র সংগঠন আছে তারা কি ভাবছে, আপনারা কি ভাবছেন আসলে ডাকসু নিয়ে? কি অবস্থা দেখছেন, আপনাদের অবস্থা কি এটা দেখছেন তো আসলে? আসলে ছাত্র মানে নেতাদেরকে ইয়ে করলে ভালো হইতো, এটা আমাদের জায়গা থেকে বলাটা একটু মুশকিল। তবে আমি একটা জিনিস যেটা বুঝি, মানে যেটা বাংলাদেশের ইতিহাসের জন্য যেটা খুব গুরুত্বপূর্ণ, মানে আমাদের ধরেন ছাত্র সংসদ কিংবা ছাত্র রাজনীতি, তো এইটা আমাদের ছাত্র রাজনীতি আসলে এখন আবার অন্য একটা মিনিং করা হয়। তো আমি বলবো যে ছাত্র আন্দোলন এটা বাংলাদেশের ইতিহাসের সাথে একদম জড়ায় আছে একেবারে। সে 52 থেকে যদি আপনি দেখেন, 48-এ যখন ভাষার জন্য ছাত্ররাই প্রথম প্রতিবাদ করতেছে, 52-তে ভাষা আন্দোলন, 62 সালে সংবিধান পোড়ায় দিচ্ছে এখানে, আইয়ুব খানের সংবিধান 62 সালে ঢাকাতে পোড়ায় দেওয়া ছাত্ররাই হয়েছে। আপনার 6 দফার আন্দোলন, মানে ধরেন আগরতলা ষড়যন্ত্রমূলক 69-এর গণ অভ্যুত্থান, 6 দফাকে যদি 11 দফার মধ্যে ইনক্লুড করা না হইতো, আমার ধারণা এটা সাকসেসফুল হইতো না। মুক্তিযুদ্ধ বলেন, অসহযোগ আন্দোলন বলেন, 69-এর গণ অভ্যুত্থান, আর এবার তো আমাদের চোখের সামনে একেবারে আন্দোলনের ব্যাপ্তি আরও বাড়ছে, যে আগে শুধু ইউনিভার্সিটি কলেজের স্টুডেন্টরা করতে, এবার স্কুলের বাচ্চারা নেমে গেছে, গুলি খাইছে, মারা গেছে, শহীদ হয়েছে, আবার মাদ্রাসাও যুক্ত হয়েছে, মাদ্রাসাও যুক্ত হয়েছে। ভেরিয়েশন এটা। এইটা একটা ধরেন দারুণ ব্যাপার। তো সেই জায়গা থেকে ছাত্রদের মধ্য থেকে নেতৃত্ব গড়ে ওঠার যে প্রক্রিয়া, যেটা বাংলাদেশে মানে খুবই দুঃখজনক, যে বাংলাদেশে আমাদের বলা হয় যে 90-এর পরে নাকি বাংলাদেশে গণতান্ত্রিক পথে যাত্রা শুরু করছে, আর 90-এর পরে ছাত্র সংসদ বন্ধ করে দেওয়া হয়েছে। কি ধরনের বৈপরীত্য আমাদের! তো সেই জায়গা থেকে নির্বাচন শুরু হচ্ছে, ছাত্র সংসদ, এটা খুবই গুরুত্বপূর্ণ। যারা কে আসতেছে না এটা আমি বদার করি না, কিন্তু নির্বাচনটা যে হচ্ছে, ছাত্ররা তাদের নেতৃত্ব নির্বাচন করার, শিক্ষার্থীরা তাদের নেতৃত্ব নির্বাচন করার যে সুযোগ পাচ্ছে, এটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং আমি মনে করি বাংলাদেশ এখনও স্টেট হিসেবে ওই রকম জায়গায় যায় না, এবং এটা রাতারাতি চলে যাবে না, যে এত ফাংশনাল হয়ে যাবে না যে এখানে ছাত্রদের সরাসরি মানে জাতীয় রাজনীতিতে ভূমিকা রাখার যে প্রবণতা কিংবা যেই ঐতিহাসিক সিলসিলা, এটা এখনই বন্ধ করা দরকার আছে। আমি মনে করি এইটার মধ্য দিয়ে এটা হবে। সো এইখানে মানে যদি ছাত্রদের ভ্যালিড নেতৃত্ব আসে, অথরাইজ নেতৃত্ব আসে, সেটা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের যে যাত্রা, সেই যাত্রায় অবশ্যই খুব ভালো ভূমিকা রাখবে। আপনি বলছেন যে ভ্যালিড নেতৃত্ব, মানে সেই বিষয়টি একটু জানতে চাই, যে ভ্যালিড নেতৃত্ব বলতে আপনি কি বোঝাচ্ছেন? নির্বাচিত প্রতিনিধি, ছাত্রদের নির্বাচিত যেটি আমার যেটি জানতে চাও, যে আসলে ডাকসু নির্বাচন বা যে ছাত্র সংসদ নির্বাচনের যে ফলাফল, এটি কি জাতীয় রাজনীতিতে কি কোনো প্রভাব ফেলতে পারে বলে আপনার মনে হয়? না, আমি তো ধরেন খুব সিম্পলি চাই যে ধরেন আগামী নির্বাচনে, মানে আগামী যে নির্বাচন হবে, এই নির্বাচনে যারা সরকার গঠন করবে, আমি এটা একদম পরিষ্কারভাবে সিম্পলি চাই, যারা সরকার গঠন করবে, ধরেন এনসিপি যদি সরকার গঠন করে, আমি পরিষ্কারভাবে চাই ছাত্র সংসদগুলোতে এনসিপির ছাত্র সংগঠন, এনসিপির সাথে যুক্ত মানে অ্যালাইড ছাত্র সংগঠন না জিতুক, তাহলে অন্য ছাত্র সংগঠন জিতুক। তাহলে যেটা হবে যে এনসিপি সরকারে থাকলে ছাত্র সংসদের ভেতর থেকেই বিশ্ববিদ্যালয়গুলোর ভেতরে একটা প্যারালাল বিরোধী দল থাকবে। বিরোধী দল গণতান্ত্রিক রাজনীতির জন্য খুবই জরুরি। কথা বলবে কে? সরকার যখন ভুল করবে তখন কে কথা বলবে? সিমিলারলি বিএনপি যদি ধরেন মনে করেন যে আগামী নির্বাচনে জিতে, আমি চাই মানে ছাত্রদল ছাত্র সংসদগুলো না জিতুক। এখন এটা তো আমার চাওয়ার উপরে ডিপেন্ড করবে না, পরিস্থিতির উপরে, কিন্তু আমি এটা আমার আকাঙ্ক্ষা, এটা মানে বিরোধী দল হিসেবে ছাত্র সংসদগুলো যদি কাজ করে, ফাংশন করে, এটা বাংলাদেশের জন্য দারুণ ব্যাপার হবে। মানে যে কোনো সরকারের জন্য যে কোনো কিছু করে ফেলা এটা ইজি হবে না। আমরা তো এটাই চাই। আমি শেষ প্রশ্ন, আমরা তো আপনি নিজেও ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছেন, এবং আপনার কাছে কি মনে হয় এখন যে আপনাদের যে ছাত্র সংগঠন আছে তাদের অবস্থা কি আসলে ডাকসু বা ছাত্র সংসদ এইটার ব্যাপারে মন্তব্য করা আমার জন্য ঠিক হবে না, এটা আমার জন্য মন্তব্য করা ঠিক হবে না। এটা তো আসলে ছাত্র, আপনি আমার মনে হয় যে ছাত্র নেতাদেরকে নিয়ে আলাদা প্রোগ্রাম করেন, এটা আমার জন্য মন্তব্য করাটা একটু অনধিকার চর্চা হয়ে যাবে। আমি বলছি যে তাদের সাংগঠনিক অবস্থা বা অভিভাবক হিসেবে আমি আপনার কাছে জানতে চাই আমি অনেকগুলো তাদের অবস্থানটা কি। অবস্থানটা ধরেন এটা এখন যে পরিস্থিতি আছে খুব হয়তোবা বলা মুশকিল, তবে আমি যেটা বুঝি যে ছাত্রদল তো আসলে একটা পুরনো রাজনৈতিক সংগঠন, তাদের একটা পুরনো প্র্যাকটিস আছে। ওই প্র্যাকটিস দিয়ে তারা এখন আমার যতটুকু অবজারভেশন, তারা ক্যাম্পাসে ওই রকম মানে আগের প্র্যাকটিসটা তো নাই। ওই যে 50টা মোটরসাইকেল নিয়ে শোডাউন দেওয়া, 500 ছেলেপেলে নিয়ে চলা, এটা এখন আর শিক্ষার্থীরা ওইভাবে ভালো চোখে দেখে না। এটা একটা ধরনের ব্যাপার আছে। আবার ছাত্র শিবির ধরেন মনে করেন তাদেরও একটা ওই ধরনের প্র্যাকটিসের মধ্যে তারা একটা কাউন্টার প্র্যাকটিস দাঁড় করেছে, তারাও তো ওই প্র্যাকটিসের মধ্যে আছে। তো সেইখানে ধরেন ছাত্র সংসদ নতুন একটা ছাত্র সংগঠন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লেগেসি নিয়ে তারা আসছে। তো
তো তারা এইগুলোকে বিবেচনায় নিয়ে একটা নতুন প্র্যাকটিস গড়ে তোলার চেষ্টা করতেছে, সো এটা তো একদমই শুরুর দিকে আছে। তো এটা কতটুকু তারা সাকসেসফুল হতে পারবে এটা তো আসলে শিক্ষার্থীদের হাতে ছেড়ে দিতে হবে, দেখা যাক। সাধারণ শিক্ষার্থী বা সুইং ভোটার যারা আছে তাদের তাদের উপর হাতে এটা ছেড়ে নির্ভর দিতে করবে হবে, আসলে। জি। আমাকে এখানেই শেষ করতে হচ্ছে, আপনাদেরকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য আমাদেরকে। দর্শক, আজ এখানেই শেষ করছি, কাল আবার দেখা হবে রাত 12টায়। আপনারা সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর 21-এর সঙ্গে থাকুন।